রাজনৈতিক, সামাজিক ও প্রবাহমান ঘটনাসমূহ নিয়ে আলোচনা, অকপট কথা। আপনাদের সম্মুখে হাজির হাল্লা বোল। চোখ রাখুন প্রতিদিন রাত ৮টায় হাল্লা বোলের পর্দায়। নমস্কার, আমি রিয়াজ। হাল্লা বোলের পর্দায় আপনাদের স্বাগত এবং অকপট অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত ফের একবার। এডিসি নির্বাচন, দর্শক বন্ধুরা, আপনারা অবগত রয়েছেন যে উচ্চ আদালত থেকে যে রায় এসেছে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে, তারপর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এডিসি নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রচার চালিয়েছে। যদিও করোনা আবহের মধ্যে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, কিন্তু আজ সেই বিষয়ে যাচ্ছি না। আমাদের যে মূল বিষয় আজ এডিসি নির্বাচন, সেই বিষয়ের মধ্যেই আমরা থাকব এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী রাধাচরণ দেববর্মা তথা জিএমপির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন রাধাচরণ বাবু। আপনাকে হল্লা বোলের পর্দায় প্রথমে স্বাগত। নমস্কার। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব রাধাচরণ বাবু, যে এডিসি যে নির্বাচন আপনাদের প্রস্তুতি, যদিও আমরা দেখেছিলাম যে বহু আগে থেকেই আপনারা সেই কর্মকাণ্ড, রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড আপনারা চালিয়ে যাচ্ছেন, বর্তমানে আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? না, আমরা তো ইলেকশন আসলেই যে আমাদের নির্বাচনী সাংগঠনিক কাজকর্ম হয়ে থাকে এরকম তো নয়। আমরা 12 মাসেই মানুষের সাথে পাশে থাকার চেষ্টা করি। আমাদের সাংগঠনিক কাজকর্ম তার গঠনতন্ত্র অনুসারে সেই কিরকম ভাবে কতদিন পর আমাদের সংগঠনে কি মিটিং হবে, কি হবে না হবে, আর এটা যেমন চলে তেমনি গোটা দেশে, গোটা রাজ্যে প্রতিটা সমস্যা বা যে কোনো ঘটনা হলে পরে তার যে রাজনীতি দল হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে যে কাজগুলো ন্যূনতম করা, যেটা এটা আমাদের বিশেষ করে গণমুক্তি পরিষদে বলেন বা আমাদের পার্টি বলেন, আমরা সেই দায়িত্ব কিন্তু প্রতিনিয়ত পালন করেই যাচ্ছি। এতে ভোট আসুক বা না আসুক, যে কাজ, যে দায়িত্ব আমাদের যেটা করার কথা এগুলি কিন্তু করেই যাচ্ছি। এখন যেহেতু নির্বাচন আসছে, কাজে স্বাভাবিক কারণে নির্বাচন প্রস্তুতি হিসাবে যদি দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, যে কাজগুলো করবার কথা এগুলি আমাদের চলছে। যদিও এই সময়টার মধ্যে আমাদের রাজ্যে একটা কি বলবো, একটা গণতান্ত্রিক একটা পরিবেশ চলছে, যেখানে খোলা মনে মানুষের মনের কথা বলবেন, মিটিং করবেন, মিছিল করবেন, এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি আমাদের রাজ্যে বিরাজ করছে। ফলে রাধাচরণ বাবু, আপনি কি বলতে চাইছেন আপনাদের যে অধিকার বা বিরোধী দল হিসাবে সেই অধিকারটুকু মেনেই আপনারা আপনাদের যে কর্মকাণ্ড রয়েছে তা আপনারা পালন করতে পারছেন না বর্তমানে? না, সর্বত্র এটা ঘটনা, সর্বত্র যেরকম ভাবে করবার কথা এটা কিন্তু কোনো কোনো জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করছে, বাধা আসছে। যেমন গতকালও তো মঙ্গিয়াকামিতে সেখানে আমাদের পুলিশের পারমিশন নিয়ে একটা সেখানে সভা হবে। এই সভার মধ্যে আইপিএফটি দলের তরফ থেকে সেখানে বাধা প্রাপ্ত করেছে। আপনি গত কিছুদিন আগে দেখেছেন, আপনার শহীদ বেদিতে মাল্যদান করবেন, এটা পর্যন্ত সেখানে শহীদ বেদিতে মাল্যদান করবেন, শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন, এটার উপর পর্যন্ত আক্রমণ। এই ধরনের পরিবেশ তো আমাদের রাজ্যে কোনোদিনই ছিল না। কাজে বিচ্ছিন্ন ভাবে হলেও কোনো কোনো জায়গায়, সব জায়গায় এটা করতে পেরেছে এরকম না, কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন ভাবে হলেও এই ধরনের একটা আক্রমণ, এই ধরনের একটা চাপ, এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি আমাদের রাজ্যে এটা বিরাজ করছে। একদিকে যেমন এই ধরনের ভয়ের পরিবেশ, অপরদিকে মানুষের মধ্যে আসলে
অভাব অভিযোগ লেগেই আছে এখন। কাজ কর্ম যে পরিমাণে যেরকম ভাবে হওয়ার কথা সেরকম ভাবে হচ্ছে না, ফলে মানুষের আর্থিক অবস্থা যেমন মানে একটা বিপর্যয়ের মধ্যে আছে, তেমনি গণতান্ত্রিক যে পরিবেশ এটাও বলা যেতে পারে একটা বিপর্যয় পরিবেশের মধ্যে দিয়ে চলছে। ফলে একটু আমাদের এগুলি নিয়েই যদি আমরা চলছি, তবেও বলা যেতে পারে যে যেই পরিবেশে আমরা অভ্যস্ত ছিলাম আমাদের রাজ্যের মানুষ, সেখানে সেই পরিবেশে খামতি এই রাজ্যের মধ্যে আসে, ফলে একটু সমস্যার মধ্যে খানিকটা হলেও এটা বাধাপ্রাপ্ত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে, এটা বলা যেতে পারে। রাধাচরণ বাবু, আপনাদের যে এবার যে এডিসি নির্বাচন হবে, যদিও উচ্চ আদালতের রায়ের পরে সেই নির্বাচনের যে প্রস্তুতি তা শুরু হয়ে গেছে, সেই বিষয়ে আমরা আজ যাচ্ছি না, কিন্তু আপনাদের এই এডিসি নির্বাচনে আপনাদের মূল যে ইস্যু রয়েছে, ইস্যুটা কি আপনাদের? আমাদের তো দেখছেনই, আমাদের মূল ইস্যু হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করো, কর্মসংস্থানের ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো, আর এখন গোটা দেশের মধ্যে যা চলছে, আমাদের রাজ্যে যা চলছে, আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে চলছে, আর এর মধ্যে মানে একটা বলা যেতে পারে এই রাজ্যে তো এখন 3 বছর হতে চলছে এই সরকারটা, বিজেপি আইপিএফটি জোট সরকার এসছে। এই 3 বছরে একেবারে আঙ্গুল তুলে খাবার মতো, বুক ঠুকরে বলবার মতো কাজ কিন্তু কোনো কিছুই হয়নি। বলা যেতে পারে মানুষ চরম হতাশার মধ্যে আছে, কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই, বাকরি নেই। একটা নতুন রাস্তা হয়েছে, একটা নতুন মানে অফিস আদালত হয়েছে, একটা নতুন হসপিটাল হয়েছে, একটা নতুন হাই স্কুল হয়েছে, টলি স্কুল হয়েছে, কলেজ হয়েছে। এইরকম ভাবে তো মানে একটা উন্নয়নটা একেবারে বলা যেতে পারে মুখ থুবড়ে পড়ে আছে। এটা তো ঘটনা, মানুষ বলে হোক, বিভ্রান্তি হয়ে হোক, লোভে হোক, পরে হলেও বামফ্রন্ট সরকারের চাইতো আরো আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে মানুষ দুহাত তুলে উজাড় করে এই সরকারটাকে আনবার এনেছে, ভোট দিয়েছে। কিন্তু এখন 3 বছর হয়ে গেছে, কিন্তু মানে 3 বছরের মধ্যে একেবারে আঙ্গুল তুলে বুক ঠুকে বলবার মতো তো কিছুই করা হলো না, বরংশ যা কিছু হয়েছিল এগুলো এখন সামনের দিকে এগোবার তো দূরের কথা, এখন পিছনের দিকে যাচ্ছে। আপনি রাস্তাঘাটের অবস্থা দেখেন, আগে যে রাস্তায় গাড়ি চলতে পারতো এখন সেই রাস্তায় মানে চলার মতো অযোগ্য হয়ে পড়েছে। আপনার মানে সব দিকেই বলা যেতে পারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। তো এডিসি ইলেকশন হলে পরে তো এই সরকারটাকে তো হয়তো পরিবর্তন করা যাবে না, কিন্তু এই সরকারটাকে ঘুম জাগানো, সরকারটাকে একটা টনক করা যে মানুষ কাজ চাইছে, তুমি তোমার দায়িত্ব পালন করো, তোমার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 299টা যে নির্বাচনী যে ওয়াদা ছিল এগুলো পূরণ করার জন্য মানুষকে আমরা সজাগ করে তুলতে পারি। কাজে এই সরকারটা হয়তো পরিবর্তন করা যাবে না, কিন্তু এই সরকারটাকে যে ঘুমিয়ে আছে এই ঘুম ভাঙানোর কাজটা আমরা এই নির্বাচনের মধ্যে দিয়ে করতে পারব। মানে আপনারা এই নির্বাচনকে 2023 সালে যে বিধানসভা নির্বাচন হবে তার সেমিফাইনাল হিসেবেই আপনারা নিচ্ছেন এই নির্বাচন? ফাইনাল বা ফাইনালের ব্যাপার নয়, কিন্তু এই যে চরম যে ব্যর্থতা, সরকারটা যে কোনো সরকারই আসুক না কেন, সরকার তো মানুষকে চায়, মানুষ তো চায় সরকার কাজ করুক। কাজে এই সরকার তো কাজ করছে না, ঘুমিয়ে আছে। এই ঘুম ভাঙানোর কাজটা অন্তত পক্ষে মানে মানুষকে আমরা সজাগ করতে পারবো যদি এডিসি ইলেকশনে যদি হয়। রাধাচরণ বাবু, আপনি খাদ্যের কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন, বেকারের কথা বলেছেন। না, এটাই আমাদের মূল থাকবে। আপনারা দীর্ঘদিন এডিসি ক্ষমতায় ছিলেন, রাজ্যের ক্ষমতায় ছিলেন, কিন্তু আপনারা বলছেন খাদ্যের অভাব বর্তমানে, বেকারের সমস্যা এবং কর্মসংস্থানের সমস্যা রয়েছে, যেটা আপনাদের মুখ্য যে দাবিগুলোর মধ্যে রয়েছে তা রয়েছে। কিন্তু আপনারা দীর্ঘদিন শাসনের পর এই সমস্যাগুলি আপনারা আজ নয়, বিগত বহু মানে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেই বিষয়গুলি আপনারা তুলেছেন।
যে দাবিগুলি রয়েছে, এই বেকার সমস্যা, খাদ্যের সমস্যা পাহাড়ের মধ্যে, এই সমস্যাগুলি হঠাৎ করে এসেছে নাকি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সমস্যাগুলি দেখা দিয়েছে? না, গোটা দেশের মধ্যেই তো সমস্যাটা আছে। আসলে গোটা দেশের সমস্যা, আমাদের রাজ্যের সমস্যা, আমাদের রাজ্যের যে সমস্যা বহুলাংশেই এখানকার খেতে খাওয়া মানুষ, দিনমজুর, ক্ষেত মজুর, জুমিয়া, রিক্সা চালক, তারা বামফ্রন্ট সরকার থাকাকালীন দিনমজুর, ক্ষেত মজুর যারা ছিলেন তারা অন্ততপক্ষে খেয়ে কাজকর্ম করে খেয়ে দিয়ে বাঁচবার ব্যবস্থা অন্ততপক্ষে ছিল, তাদের কাজ ছিল। তারা সরকারের তরফ থেকে রিস্কে যিনি চালাতেন, যিনি তাকে সরকার থেকে ওই যে সামাজিক ভাতা টাতা বন্দোবস্ত থাকতো, আপনার চিকিৎসার জন্য ওই যে স্বাস্থ্য বীমা থাকতো, 35,000 টাকা পর্যন্ত আপনি বিনা পয়সায় ওই জিবি হসপিটালের সামনে মানে আপনার ডিসপেন্সারি ঠিক করে রাখা হয়েছে, আর কি বলবো ওষুধের দোকানে ঠিক করে রাখা হয়েছে, আপনি এখান থেকে ওষুধ কিনে চিকিৎসা করাবেন। সেরকম ভাবে এই সাহায্য সহযোগিতা পাওয়াতে যারা দিনমজুর, ক্ষেত মজুর, রিক্সা চালক, জুমিয়া, অন্ততপক্ষে গরিব অংশের মানুষ, তাদের অন্ততপক্ষে ন্যূনতম বেঁচে থাকবার যে জায়গা, এগুলি আমরা সরকার, বামফ্রন্ট সরকার থাকাকালীন এগুলি সমস্যা খানিকটাই লাঘব করে এই কাজকর্মগুলো দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা হতো। কিন্তু এই সরকারটা আসার পর এই কাজগুলো তো বন্ধ হয়ে গেছে। এই কাজগুলো বন্ধের জন্য এখন কাজের আকার চলছে, টাকা পয়সার আকার চলছে, মানুষ একটা অসহায়ের মধ্যে আছে, হাহাকার অবস্থার মধ্যে আছে। কারণ দিনমজুর, ক্ষেত মজুর যদি কাজেই না থাকে, দিনমজুর সে কোথায় কাজ করবে, ক্ষেত মজুর কোথায় কাজ করবে, রিক্সা চালক বা ওই ক্ষুদ্র ব্যবসা ট্যাবসা যারা করেন, মানুষের হাতে যদি পয়সা না থাকে তাহলে কি করে সে এই আপনার দিন গুঞ্জন করে? মানে আপনি মনে করছেন যে এই সরকার আসার পর মানুষের হাতে টাকা পয়সা নেই, কাজ নেই, কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে, এবং যার জন্য বহিরাজ্য এমনকি প্রতিবেশী বাংলাদেশে ছুটছে? না, এগুলি তো আমরা বরাবরই বলে আসছি। এটা শুধু বলা না, এটা তো আপনার সীমান্ত বর্ডার এলাকায় যারা ছিলেন, একটা সময় বিএসএফ তারাও বলেছে, টিএসআর তারাও বলেছে, এবং এগুলি তো ভিডিও করে ছবি টবি সহ বিভিন্ন চ্যানেলেই একটা সময় দেখানো হয়েছিল। এগুলি তো মানে কথার কথা নয়, এগুলি শুধু রাজনীতি করবার জন্য এগুলি বলা না, এগুলো তো অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা। এটা তো মানে ভিডিও করে অনেক সময় দেখানো হয়েছে বিষয়গুলো। এটা ঠিক, এটা তো বাস্তব। আসলে মানে একটা একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। কিন্তু রাধাবাবু, যে বিষয়গুলি উঠে আসছে, যে শাসক দল রয়েছে, সেই শাসক দলের পক্ষ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছে যে বিগত দিনে এডিসি হোক বা রাজ্যের ক্ষমতায় যারা ছিলেন, অর্থাৎ পূর্বতন সরকার, বাম ফ্রন্ট, এই সরকারের আমলে রাজ্যের অর্থনৈতিক থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে পৌঁছে গেছে। শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীগণ, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার এই অভিযোগটুকু করে আসছেন। অভিযোগ করা, মানুষের জীবনে অভিজ্ঞতা থেকে দেখা, বলা, ঠিক আছে। তাহলে আপনারা সাংবাদিকরা দায়িত্ব নিন, আমরাও যাব, ওরাও যাবে, আপনারাও থাকবেন, মানুষকে আপনারা জিজ্ঞেস করবেন, মানুষ কি বলে তার বিচার হোক, তার বিচার হোক। আর এছাড়া আপনারা তো সাংবাদিকতা করছেন, আপনারা সাংবাদিকতা না হলেও আমরা তো রাজ্যেরই মানুষ, এলাকারই মানুষ। আপনি এই মানে এই টক শুর পর আপনি রাস্তা থেকে বেরিয়ে রিক্সা চালক, সে তো চালকই, রিক্সা চালকই, তার তো রং আপনি বুঝবার উপায় নেই, চিনবার উপায় নেই। আপনাকেও সে চিনবে না, আমাকেও হয়তো সে চিনবে না। আপনার 5টা রিক্সা দাঁড় করাই জিজ্ঞেস করবেন, আগে আপনার কি, আপনি কিরকম ভাবে রোজগার করতেন, আগে কিরকম ছিল, এখন কিরকম ভাবে আছেন। তাহলে এই টক শুরু পরেই আমরা এই রাস্তা চৌমাথা দাঁড়িয়ে আমরা 5টা রিক্সা ড্রাইভারকে জিজ্ঞেস করি না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, শাসক গোষ্ঠীরা কি বলেছেন, বা আমরাও কি বলছি, আমরাও কি বলতে চাইছি, তাহলে এটা তো মানে হাতের সামনেই
হুম। হাতের নাগালের মধ্যেই আছে, এগুলো আমরা বলতে পারি। আপনার এই যে যারা সাধারণ ক্ষুদ্র ব্যবসা ট্যাবসার সাথে যুক্ত আছেন তাদের জিজ্ঞেস করেন, আপনি মানে গোলবাজারে যান, বটতলায় যান, এই যে বটতলায় আপনার এই যে বিভিন্ন জন সেখানে দিনমজুর ভাইয়েরা আসেন, বোনেরা আসেন, দিদিরা আসেন। সকালবেলায় আপনারাও চলেন, আমরাও চলি। আপনারা জিজ্ঞেস করবেন আজকে থেকে 3 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে এই বটতলাইতে থেকে আপনারা কিভাবে কাজ করতেন, এখন কিভাবে কাজ করেন, তাহলে তো দিনমজুর বাইরেই তো বলবেন। কাজে এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলা বা বিরোধী যারা আছেন তারা বলা, তার উপর বিচার করে কিন্তু সেরকম ভাবে দেখার কোনো সুযোগ নাই। আমি তো মনে করি রাজ্যের মানুষ, ছোট্ট রাজ্য, আমরা যে কোনো প্রান্তে গিয়ে এগুলো খোঁজখবর নিয়েই আমরা জানতে পারি। মানে রাজাবাবু আপনি তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হুম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হুম, যে মানুষ তার জীবনের অভিজ্ঞতার কথাই বলবে। হুম। মানে আপনি বলতে চাইছেন যে শাসক দলের যেসব নেতৃত্ব বা যারাই বলছেন বর্তমান আমলে জনগণ সুখে রয়েছেন, তা একেবারে মিথ্যা কথা। না, একেবারে মিথ্যা এটা বলবো না। হুম। আংশিক খুব আনন্দে আছে, আকাশে বাতাসে তাদের আনন্দ ধারা বইছে তাদের জন্য। হুম, হয়তোবা শতকরা 5 জন হবে হুম, যারা গ্রামে বাইক নিয়ে ঘুরছে বা শহরে বাইক নিয়ে ঘুরছে, মন্ডলের সাথে যুক্ত আছে। তারা মানে আকাশে বাতাসে তাদের আনন্দ ধারা হুম, বইছে, তো বইছেই, এটা বন্যার মতো কারো কারো বইছে। হুম, হুম। কিন্তু আমি তো 5 জনকে দিয়ে তো বিচার করব না, আমি তো 95 জনকে দিয়ে বিচার করব। 95 জন মানুষের কথাই আমরা বলবো। কাজে 95 জন মানুষের কথা আমরা তো মানে বলবোই। কাজে বিচার তো হবে 95 জন মানুষের হুম। মানে জীবনধারা নিয়ে। তাহলে তারা তারা যেটা বলছে এটা আংশিক সত্যতা আছে, হুম। এটা বলা মানে যেতে পারে। পুরোপুরি নশা তো করা হচ্ছে না। না, আমি কি করে করব? এই যে 5 জন আছে, তারা তো বললাম তো তাদের আকাশে বাতাসে এমন আনন্দ ধারা বইছে তাদের, হুম, এটা বন্যার চাইতে অনেক স্রোত বেশি। হুম, এগুলি চলছে, এটা গ্রামেও আছে, শহরে আছে, চলছে কিছু মানুষের জন্য। হুম। কিন্তু অধিকাংশ মানুষ হ্যাঁ, আজকে, অধিকাংশ মানুষ, 95% মানুষ, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, এটা আমার কথাই নয়, আপনারও খোঁজখবর নেওয়ার অনেক সুযোগ আছে, খোঁজখবর নেবেন, বলবেন, অভিজ্ঞতার কথা শুনবেন। রাধাচরণ বাবু, আমরা যেহেতু এডিসি নির্বাচন নিয়ে কথা বলছি, সুতরাং প্রদ্যুৎ কিশোর দেব বর্মন যে নতুন দলের ঘোষণা দিলেন, তার প্রভাব কতটুক পড়বে এডিসি নির্বাচন, এবং আপনারা সেই বিষয়টি কিভাবে দেখছেন? না, প্রদ্যুৎ বাবুর বিষয় এখনই বড় বেশি বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এই মুহূর্তে। কেননা প্রদ্যুৎ বাবু আসলে কি করবেন এখনো মানে নির্দিষ্টভাবে, হয়তো গত পরশুদিন একটা প্রেস মিট করে বলেছে উনি ওনার দল ইলেকশনে পার্টিসিপেশন করবে অন্যান্য লোকাল পার্টিতে নিয়ে। এখন পর্যন্ত আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল, যে সমস্ত রিজিওনাল পার্টি আছে তাদের কাছ থেকে তো কোনো ধরনের রিয়াকশন বা কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হুম, কারা ওনার দলে থাকবেন, কারা ওনার দলে যাবেন, কিভাবে করবেন, কাজেই আগে আমি তো মনে করি আগে যা করার আগে গুছিয়ে গাছিয়ে করুক, তারপরে দেখা যাবে। এই ব্যাপারে কিছু বলা যদি থাকে নিশ্চয়ই বলা যাবে। হুম, কারণ প্রদ্যুৎ বাবুকে তো আমরা দেখেছি কংগ্রেসে একটা সময় প্রেসিডেন্ট ছিলেন, পার্লামেন্ট নির্বাচন তো বেশি দিন নয়, হুম, আজকের থেকে 1-1.5 বছর আগে ওনার প্রেসিডেন্সিপে ওনারই পরিবারের লোক নির্বাচন দাঁড়িয়েছে। তারপরে উনি ঘোষণা করলেন আমি রাজনীতি দল করে এই রাজ্যে মানুষকে বাঁচানো যাবে না, বিশেষ করে প্রাসাদে বাঁচানো যাবে না, এনজিওর মাধ্যমে বাঁচানো যায়, এনজিও করবেন, এনজিও ঘোষণা দিলেন। তারপর এখন বলছেন যে না আমি পলিটিক্সই করব। কাজেই
দুদিন পরে কি করবেন এখনো তো আনসার্টেন। মানে রাধাচরণ বাবু, আপনি কি তাতে- বলতে চাইছেন, না আপনার কথা অনুসারে আপনি কি বলতে চাইছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে বক্তব্য রাখছেন, পরবর্তী যে বক্তব্য রাখছেন, মানে অতীত এবং বর্তমানের সাথে কথার মধ্যে কোনো মিল খাচ্ছে না? না, মিল খাচ্ছে না সেটা বলবো না, কিন্তু উনি তো এই করে এই করে এই করে এই করে এই করে জন্য আসছে। এখন এটাও কতদিন কিভাবে করবেন এটা একটু দেখতে হবে আমাদের। হুম এটা এটা কিভাবে করেন, কারণ এখন শুধুমাত্র ঘোষণা দেওয়া হয়েছে, মাঠে ময়দানে কিভাবে নামেন দেখা যাবে, তারপরে মনে হয় বললে মানে পরে ভালো হয়। এই যে এক্ষুনি- আপনারা যে এক্ষুনি- নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন, তার মধ্যে যেমনটা রয়েছে শাসক দল অর্থাৎ বিজেপি আইপিএফটি রয়েছে, আইএনপিটি রয়েছে, কংগ্রেস রয়েছে এবং নতুন করে সংযোজন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল, অর্থাৎ এই যে চারটি দল রয়েছে, পাশাপাশি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে নতুন দল রয়েছে তা আপনারা বিশেষভাবে নজর দিচ্ছেন, অর্থাৎ আপনারা বাকি যে চারটি দল রয়েছে তার উপরে আপনারা নজর দিচ্ছেন। না, বাকি তো বিশেষত এখানে তো বিজেপি আইপিএফটি জোট, হুম, ওরা ওদের বিরুদ্ধেই মূলত লড়াই হবে। হুম, বিজেপি আইপিএফটি জোট আসলে ওরা ওদের বিরুদ্ধে কি জোট হবে, ওদের মিথ্যাচার, হুম, ওদের যে সন্ত্রাস, ওদের যে মানে নির্লজ্জভাবে মানুষকে বিভ্রান্তি করবার চেষ্টা করছে, বামফ্রন্ট সরকার যে সমস্ত অফিস বাড়ি করেছে এগুলি মানে কি রং চং করে উদ্বোধন করে বলছে 25 বছর কিছু হচ্ছে না। আসলে মানে এই যে মানে এটা মানে মিথ্যাচার করে বিভ্রান্তি করা। এখন তাদের তো উন্নয়ন নিয়ে তো মানে বিজেপি আইপিএফটি উন্নয়ন নিয়ে তো আমাদের কিছু বলার নেই, কারণ যেহেতু উন্নয়ন নিয়ে কিছু করা হয়নি, ওইটা করেছে, এটা ভুল করেছে, এটা রাইট করেছে, এগুলি তো বলবার কিছু নেই। ওদের যে তিনটা যে কি বলবো রাজনীতি যে উপাদান আছে, মিথ্যাচার, সন্ত্রাস, তারপরে বিভ্রান্তি ছড়ানো, এই তিনটার যে বিজেপি আইপিএফটি মূল যে পলিটিক্যাল যে এজেন্ডা বা উপাদান বলা যেতে পারে, এর বিরুদ্ধে আমাদের মূলত লড়াই হবে। বাকি যে সমস্ত দল তারা তো এখনো সেরকম ভাবে মানে নিজেদের মানে এই যে প্রদ্যুৎ বাবু দলও বলেন, এগুলি তো আসলে কিভাবে ওরা মাঠে নামবে, আগে জাস্ট মাত্র ঘোষণা হলো, তারপরে দেখা যাক কিভাবে নামেন, তারপরে রিয়াকশন যা দেওয়া পরবর্তী সময় দেওয়া যাবে। মানে এখন মূলত ওই যে আপনাদের যে মূল BJP, প্রতিদ্বন্দ্বী, মানে আপনাদের যে মূল প্রতিদ্বন্দ্বী আপনারা বিজেপি আইপিএফটি কে মানে সামনে রেখেছেন, অর্থাৎ কংগ্রেস বা আইএনপিটি বা অন্যান্য যে দলগুলি রয়েছে তা দ্বিতীয় সারিতে রেখেছেন। আপনার কাছে জানতে চাইবো যে পশ্চিমবঙ্গে রাধাচরণ বাবু, পশ্চিমবঙ্গে যেখানে সিপিআইএম এবং কংগ্রেসের আতাত হয়েছে, অর্থাৎ জোট হয়েছে, বা পরবর্তী সময়ে আসাম নির্বাচনে যে জোটটি আমরা দেখতে পাবো, এডিসি নির্বাচনে কি সেই ধরনের জোটের কোনো সম্ভাবনা রয়েছে কংগ্রেসের সঙ্গে? এবং পাশাপাশি কংগ্রেসের শক্তি কতটুকু, আপনারা যেহেতু পাহাড়ে দিনের পর দিন আপনারা সেখানে কাজ করে যাচ্ছেন, কতটুকু শক্তি রয়েছে কংগ্রেসের? না, পাহাড়ে কংগ্রেসের শক্তি বলতে সেরকম কিছু নেই। কংগ্রেস তো শক্তি পাহাড়ে কি করে হবে, কংগ্রেস সেরকম কোনো শক্তি নেই বলেই চলে। কাজেই কংগ্রেস তো কংগ্রেসের মতোই করেই চলছে, কংগ্রেসের সাথে আমাদের আতাত পাতাত যাওয়ার কোনো সম্ভাবনা না। যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে দেখা দিয়েছে, পরবর্তী আসামও একটা গুঞ্জন চলছে যেখানে সেখানেও অ্যালায়েন্স হবে, তাহলে এডিসি নির্বাচনে কি কংগ্রেসের সঙ্গে আপনাদের কোন ধরনের সেখানে কোন ধরনের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে? আমাদের রাজ্যে কোনো স্তরে এই বিষয়ে আলোচনাও হয়নি এবং এগুলি নিয়ে কেউ ভাবছেও বলে আমার মনে হয় না। কাজে কংগ্রেসের সাথে জোট টোটে যাওয়া এটা মানে ভবিষ্যতে কি হবে জানি না, এই সময়টার মধ্যে কংগ্রেসের সাথে জোট টোট যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আর কংগ্রেস আমাদের মূল যে লড়াইটা তো আসলে আজকে এই যে বিশেষ করে বিজেপি আইপিএফটি যেভাবে মানে রাজ্যটাকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে,
এটাকে কিভাবে আটকানো, কাজে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন মানে আপনারা এই এডিসি নির্বাচনকে অন্যান্য কেন্দ্র করে গণতান্ত্রিক রাধাচরণ বাবু, আপনারা এডিসি নির্বাচনকে কেন্দ্র করে মূল প্রতিপক্ষ যেটাকে আপনারা বেছে নিয়েছেন বিজেপি আইপিএফটি জোট সরকারকে। না, মূল প্রতিপক্ষ বলতে ওরা সরকারে আছে, ওরা কথা দিয়েছিল মানুষকে, ওরা সরকারে আসলেই করবে, সেই করবে 50,000 বছরের চাকরি হবে, স্কুলে চাকরি হবে, কত ধরনের রঙিন স্বপ্ন দেখিয়েছে। এগুলি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, যেহেতু মানুষ চাইছে আসলে এই সরকারটাকে যে কোনো মূল্যে হটানো। কাজেই মানুষ যেহেতু চাইছে, সেই দায়িত্ব তো মানুষের সাথে আমরা সম্পৃক্ত হয়েই এই দায়িত্ব পালন করার যে মানে যতটুকুন যে দায়িত্ব পালন করার কথা, সেই দায়িত্ব আমাদের পালন করতেই হবে। কাজেই অন্যান্য দল, গণতান্ত্রিক অংশের মানুষ, আমরা বলবো যেহেতু লড়াইটা আমরা গণমুক্তি পরিষদ, বামফ্রন্ট এই রাজ্যে যে ঐক্য সংহতিকে মানে পাথেয় করে এই রাজ্যে উন্নয়নের জন্য যে লড়াইটা বিগত দিনে আমরা করেছি জীবনের অভিজ্ঞতা থেকে, এটাকেই যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি। কাজে এই লড়াইয়ে আমরা বলবো সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ আমাদের পাশে থাকার জন্য, সাহায্য করার জন্য আমাদের আবেদন থাকবে। রাধাচরণ বাবু, আপনারা বিভিন্ন সমাবেশে বা প্রচার সভায় আপনারা বারবার বলছেন যে বর্তমানে পাহাড়ের যে নির্বাচনে, অর্থাৎ পাহাড়ের নির্বাচনে প্রাক্কালে আপনারা বলছেন যে পাহাড়ের মধ্যে খাদ্যের বেকার সমস্যা রয়েছে। এই যে সমস্যার কথা আপনারা বারবার তুলে ধরছেন এবং যে সমস্যার কথা আপনারা অভিযোগ জানাচ্ছেন যে বর্তমান সরকারের আমলেই এই সমস্যাটা দেখা দিয়েছে, মানে আপনারা এই যে পাহাড়ে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা বিভিন্ন নির্বাচনী প্রচারে যাচ্ছেন, এই যে সমস্যাটা আপনারা দেখছেন, এটা কি এই বর্তমান সরকারের আমলেই, নাকি আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আপনারা এডিসির ক্ষমতায় ছিলেন, তাহলে এই যে সমস্যাটা কেন আপনারা সমাধান করতে পারেননি? যখন 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এডিসি তো আপনারা ক্ষমতায় ছিলেন, তখন কেন আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেননি? কি সমস্যাটা ছিল সেই জায়গায়? এটা তো বললামই আপনার এর আগে উত্তরে, এটা বললাম, বিষয়ও বললাম যে আসলে আগরতলা শহরে যেমন রিক্সা চালক আছে, দিন মজুর আছে, গ্রামে পাহাড়ও খ্যাত মজুর আছে, দিন মজুর আছে, জমিয়া আছে, গরিব অংশের মানুষ আছে, তাদেরকে কাজ টাজ দিয়ে বাঁচিয়ে রাখার ব্যবস্থা হতো। এখন কাজ নেই, বাঁচার রাস্তা নেই, হাহাকার চলছে। আমি যদি স্পষ্টভাবে পরিষ্কারভাবে যদি বলি, আগে কাজ ছিল, এখন কাজ নেই। আগে রেগার কাজ হতো, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হতো, ওই আপনার এগ্রিকালচারের কাজ হতো, হর্টিকালচারের কাজ হতো। এখন তো রেগা ছিটেফুটে কাজ ছাড়া অন্য কোনো লাইন ডিপার্টমেন্টে কোনো কাজই হচ্ছে না। ফলে গরিব অংশের মানুষ তো আগে যেমন কাজ দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা হতো, এখন কাজের জন্য কাজ নেই, বাঁচার রাস্তা নেই। কাজে এখনো যদি কাজের ব্যবস্থা করে, তাহলে গরিব মানুষকে বাঁচিয়ে রাখা যায় না। রাধাচরণ বাবু, আমার প্রশ্নটা ছিল 2018 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আপনারা তো এডিসির ক্ষমতায় ছিলেন, তখন কি সমস্যা ছিল? আপনারা যে এখন বলছেন যে খাদ্যের সমস্যা, বেকারের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, তখন আপনারা এই সময়টুকুর মধ্যে কেন সমস্যার সমাধান করতে পারেন? সমস্যাটা কোথায় ছিল? সমস্যা খ্যাত মজুর, দিন মজুর, জমিয়া বহু লাংসি ছিল একটা সময়। আপনার মানে জমিয়া বলতে এখন কত জমিয়া আছে? এখন গোটা রাজ্যে 20-25 হাজার পরিবার আছে। একটা সময় 1978 সালের আগে এই রাজ্যে জমিয়া ছিল প্রায় 50% মানুষ ছিল জমিয়া। কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর তাদের রাবার বাগানের সাথে যুক্ত করা হলো, কাউকে চা বাগানের সাথে যুক্ত করা হলো, এবং সেখানে স্কুল হয়েছে, হাই স্কুল হয়েছে, টুয়েলভ স্কুল হয়েছে, ছেলে মেয়েদের লেখাপড়া হয়েছে, চাকরি বাকরিও অনেকেরই হয়েছে, চাকরি বাকরি হয়েছে, রাবার বাগানের মালিক হয়েছে, চা বাগানের মালিক হয়েছে,
অনেকাংশেই গরিব অংশের মানুষ, জুমিয়া অংশের মানুষকে সেখান থেকে এই জুমিয়া জীবন থেকে তাদেরকে কিন্তু একটা নর্মাল জীবন আমরা কিন্তু এই রাবার টাবারের সাথে যুক্ত করে আনতে সক্ষম হয়েছি। অন্তত এখন এই যে এডিসি এলাকায় ৮২,০০০ রাবারের সাথে যুক্ত করা হয়েছে, ৮২,০০০ পরিবারকে। তো ৮২,০০০ পরিবারের মধ্যে আমি ৮২,০০০ নাও ধরি, অন্ততপক্ষে ৫০-৬০,০০০ পরিবার আছে যারা এখন রাবার বাগানের সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছে। তো আগে ছিল এটা কয়েক লক্ষ, এখন হয়েছে এটা কয়েক হাজার। কাজেই আপনি যেটা বলছিলেন, এই যে পার্থক্যটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে কর্মসংস্থানের কথা বলছেন, আগে গোটা ত্রিপুরা রাজ্যে কত চাকরি বাকরি জীবী ছিলেন, এর মধ্যে ট্রাইবালদের মধ্যে, জনজাতিদের মধ্যে বা ত্রিপ্রাসাদের মধ্যে কতজন ছিল মানে হাতে গোনা 4-5% চাকরি যা ছিল। আর চাকরি করা যাবেই তো ছিল না, কোথায় চাকরি করবেন? পুলিশ কই ছিল? এখন বামফ্রন্ট সরকার আসার পর 13টা-14টা টিএসআর ব্যাটালিয়ন হলো আমাদের রাজ্যে, বহি রাজ্যে ছেলেরা যুবকরা চাকরি পাইল। এখন আগে ছিল 11টা মাত্র ব্লক, এখন এটা হয়েছে 58টা ব্লক এক্সপান্ড হয়েছে, সেখানে চাকরি বাকরি হয়েছে। স্কুল কত, একটা হাই স্কুল, একটা ট্রাইবাল স্কুল ট্রাইবাল এলাকা ছিল না, এখন প্রায় 150-এর উপর, মানে আপনার 2 শতাধিক হাই সেকেন্ডারি স্কুল আছে। স্কুলগুলো হয়েছে, শিক্ষকতা চাকরি পেয়েছে। আগে কটা পঞ্চায়েত ছিল এডিসি এলাকায়? পঞ্চায়েতই ছিল না, তবুও পঞ্চায়েত ছিল, হাততলা পঞ্চায়েত ছিল। কয়টা পঞ্চায়েত ছিল? এই 50-60টা পঞ্চায়েত। এখন এই পঞ্চায়েত বেড়ে আপনার 587টা পঞ্চায়েত হয়েছে। তো এখানে হলো, মানে আপনি বলতে চাইছেন যে বামফ্রন্টের আমলেই রাজ্যের মধ্যে উন্নতি হয়েছে, বর্তমান সরকার আমলে কোনো ধরনের উন্নতি হয়নি, সেটা বলতে চাইছেন? না, এখন তো উন্নতি কি করে হলো? একটা ব্লক অফিস নতুন হলো না, একটা হসপিটাল নতুন হলো না, একটা হাই স্কুল নতুন হলো না। তো যদি হতো তাহলে না আপনার এখান থেকে প্রয়োজনীয় ন্যূনতম প্রয়োজন অনুসারে সেখানে চাকরি বাকরি হতো, কর্মসংস্থানের ব্যবস্থা হতো। এগুলো তো হলো না। বরংশ এই যে 1978 সালে বামফ্রন্ট আমলে চাকরি হয়েছে, 78 সাল থেকে আপনার মাঝখানে 5 বছর বাদ দিলে পরে তারপরে আপনার 18 পর্যন্ত কত বছর ধরে যারা চাকরি হয়েছে তাদের অনেকেই এখন রিটায়ারমেন্টের সময় চলে আসছে। আমি তো হিসাব করে মানে খবর নিয়ে দেখলাম, শুধু শিক্ষক মাস্টারমশাই 2000 উপর, মানে আপনার প্রত্যেক বছর রিটায়ার হচ্ছে। তার মানে এই 3 বছরে অন্তত পক্ষে 7-8 হাজার মাস্টারমশাই রিটায়ার্ড হয়েছে। তারপর অন্যান্য যদি কর্মচারী ধরি তাহলে ঘরে গিয়ে প্রায় 5-6 হাজার। তার মানে এই 3 বছরেই অন্তত পক্ষে 25-26 হাজার রিটায়ারমেন্টে চলে গেছে। কেউ ভলান্টিয়ার রিটায়ারমেন্ট, কেউ দুর্ঘটনায় বা অসুস্থ হয়ে মারা গেছেন, কেউ রিটায়ার্ড নর্মাল প্রসেসে রিটায়ার্ড হয়েছে। তাহলে 25-26 হাজার এই সময়ের মধ্যে মানে আপনার শূন্যস্থান হলো। কিন্তু নিয়োগ কত হয়েছে? ওই ধারাটাও যদি বজায় থাকতো তাহলে 25-26 হাজার মানুষের চাকরি হতো। রাধাচরণ বাবু, আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। আপনার কাছে শেষ দুটো প্রশ্ন আপনার কাছে জানার চেষ্টা করবো এবং একেবারে সংক্ষেপে উত্তর দেবেন। প্রথমত 10,323 যেটা বলা হয়েছিল যে নিয়ম নীতি অনুসারে আপনারা চাকরি দিয়েছিলেন, সেই নিয়ম নীতি আর যে ভুল, তার জন্য খেসারত আজকে 10,323 দিচ্ছে, যেটা বক্তব্য শাসক দলের তরফ থেকে। এবং যে এডিসি নির্বাচনের মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কতটুক ফ্যাক্ট হতে পারে? 10,323 নিয়ে বড় বেশি বলতে অনেক বহুল চর্চিত। এখন কে দোষী নয়, কোর্ট কি করেছে, হাইকোর্ট কি করেছে, সুপ্রিম কোর্ট কি করেছে, এগুলি বলে তো ওদের কাজ হবে না। তোমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আছে, এগুলি পূরণ করো। তাদের মানে যে কোনো মূল্যে তাদের মানে
তাদের যে চাকরি বাকরি যে এটা ফিরে দেওয়ার ব্যবস্থা করা হোক। এখন এটা বলতে গেলে তো অনেক কিছু সময় দরকার। একেবারে আমরা অনুষ্ঠান একদম শেষ লগ্নে রয়েছি। শেষ কথা হলো, তোমার কথা অনুসারে তুমি কথা দিয়েছো, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিকল্প ব্যবস্থা করা, তুমি বিকল্প ব্যবস্থা করো। তুমি অগণতান্ত্রিক ভাবে তাদের এইরকম ভাবে আক্রমণ করতে পারো না, যেটা আপনার কিছুদিন আগে হলো। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজেই আমরা চাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক, করুক। শুধু তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে না, রাজ্যেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে 2,000-2,500 করে রিটায়ার্ড হয়ে যাচ্ছে, এর মধ্যে 10,323, সব মিলালে প্রায় 18-19,000 টিচার এই সময়টার মধ্যে স্কুল ফাঁকা হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদম সংক্ষেপে আর প্রদ্যুৎ বাবুর বিষয়ে আমি বলবো, এখনই বড় বেশি বলবার কোনো সুযোগ নেই। প্রদ্যুৎ বাবু, আমি শুরুতেই বললাম যে আসলে একটা সময় কংগ্রেস ছিলেন, তার পরবর্তী সময় এনজিও করেছেন, এখন রাজনৈতিক দলের কথা বলেছেন, বিভিন্ন রিজনাল পার্টির সাথে যুক্ত করবার কথা বলেছেন। বিভিন্ন রিজনাল পার্টি এখনো কোনো রিয়াক্ট দেয়নি। কাজেই উনি কিভাবে কি করবেন একটু আমার মনে হয় অপেক্ষা করা দরকার, কারণ এখনই রিয়াক্ট করার মতো কোনো জায়গায় বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে মানে একেবারে 10 সেকেন্ডে উত্তর দেবেন হ্যাঁ এবং না। এই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কি আপনার মনে হচ্ছে যে এই এডিসি নির্বাচনে পুনরায় ক্ষমতা দখল করছে জিএমপি বা বামফ্রন্ট? আমি তো 100 ভাগ বলতে পারি এডিসিতে বামফ্রন্ট 28টার মধ্যে 28টি জিতবে। তবে একটা কথা বলে রাখি, যদি ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থার উপর শ্রদ্ধা বিশ্বাস থাকে, এই বিশ্বাস যদি সরকার যথাযথভাবে দায়িত্ব নিয়ে কাজ করে নির্বাচন কমিশন, তাহলে 28টার মধ্যে 28টা জিততে পারবো। এই চ্যালেঞ্জ আমি রাখছি। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন না রাধাচরণ বাবুর বক্তব্য যে 28টি সিটের মধ্যে 28টি সিটেই জয়ী হবে বলে আশাবাদী জিএমপি অর্থাৎ বামফ্রন্ট। ক্ষমতায় ফিরছে বলেই তারা আশাবাদী রয়েছেন। এখন দেখার বিষয় যে এডিসি নির্বাচনে কে জয়ী হয়, অবশ্যই তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন এবং অবশ্যই সুস্থ থাকুন। রাধাচরণ বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন হল্লাবলের পর্দায় দ্রুত সংবাদ দেখার জন্য। শুভরাত্রি। রাজনৈতিক, সামাজিক ও প্রবাহমান ঘটনাসমূহ নিয়ে আলোচনা, অকপট কথা, আপনাদের সম্মুখে হাজির হল্লাবল। চোখ রাখুন প্রতিদিন রাত 8টায় হল্লাবলের পর্দায়।